গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বরাট কনস্টেবলকে ইঙ্গিত করিল। কনস্টেবল অঙ্গুষ্ঠের ছাপ তুলিতে প্রবৃত্ত হইল। ভুজঙ্গধরবাবু বাঁকা হাসিতে হাসিতে বলিলেন, দেখছি আমি ভুল করেছিলাম। আমাদের ছাপ যখন নেওয়া হচ্ছে তখন লাক্স পরীক্ষায় কিছু পাওয়া গেছে নিশ্চয়। তার এই অর্ধ প্রশ্নের জবাব কেহ দিল না। কাগজের উপর তাহার ও বিজয়ের নাম ও ছাপ লিখিতে হইল। ভুজঙ্গধরবাবু বলিলেন, আর কার কার ছাপ নিতে হবে বলুন, আমি কনস্টেবলকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বরাট বলল, সকলেরই ছাপ নিতে হবে, মেয়ে পুরুষ কেউ বাদ যাবে না। মিসেস সেনেরও? হ্যাঁ, মিসেস সেনেরও। বেশ, তিপাহি অজ। ব্যোমকেশ বলল, আরেকটা কথা, টিপ নেবার সময় সকলকে বলে দেবেন যেন ৮ ঘন্টা পরে এই বাড়িতে আসেন। ২-৪টে প্রশ্ন করুন। ভুজঙ্গধরবাবু কনস্টেবলকে লইয়া চলিয়া গেলেন। আমরা বসিবার ঘরে প্রবেশ করিল। বিজয় আলো জ্বালিয়া দিল। ব্যোমকেশ বলল, বিজয়বাবু, এবার আপনি আমাদের সওয়ালি জবাবের একটা জায়গা করে দিন তো। বিজয় বলল, কি করতে হবে বলুন, করে দিচ্ছি। ব্যোমকেশ বলল, এই ঘরটাই হোক ওয়েটিং রুম। যারা সাক্ষী দিতে আসবেন তারা এই ঘরে বসবেন, আর পাশের ঘরে আমরা বসব। প্রত্যেককে আলাদা ডেকে প্রশ্ন করা হবে। কি বলো ইন্সপেক্টর বরাট? বরাট বলল, সেই ঠিক হন। ব্যোমকেশ বলল, তাহলে বিজয়বাবু, ও ঘরে একটা টেবিল আর গোটা কয়েক চেয়ার আনিয়ে দিই, আর কিছু দরকার হবে। বিজয় চেয়ার টেবিলের ব্যবস্থা করিতে গেল। 15 মিনিট পরে ভুজঙ্গধরবাবু কনস্টেবল সহ ফিরিয়া আসিলেন। বলিলেন, এই নিন, টিপসই হয়ে গেছে। ন্যাপলা একটু গোলমাল করবার তালে ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভয় পেয়ে গেল। সকলকে বলে দিয়েছে ৮ ঘন্টার মধ্যেই আসবে, আমিও আসছি হাত মুখ ধুয়ে, বলিয়া তিনি প্রস্থান করিলেন। নিশানাথ যে কক্ষে শয়ন করিতেন সেই কক্ষে টেবিল পাতা হইয়াছে। টেবিলের 2 পাশে 2টি চেয়ারে ব্যোমকেশ ও বরাট, মাঝে একটি খালি চেয়ার। আমি দ্বারের কাছে টুল লইয়া বসে আছি। 2 ঘরের দিকেই আমার দৃষ্টি আছে। মাথার উপরে উজ্জ্বল বিদ্যুৎ বাতি জ্বলিতেছি। প্রথমে দময়ন্তী দেবীকে ডাকা হইল। বিজয় তাহার হাত ধরিয়া ভিতরে ঘর হইতে লইয়া আসিল। তিনি শূন্য চেয়ারটিতে বসিলেন। বিধবার বেশ, দেহে অলঙ্কার নাই, মাথায় সিঁদুর নাই, সুন্দর মুখখানিতে মবের মতো ঈষদচ্ছ পাণ্ডুরতা। তিনি নতনেত্রে স্থির হইয়া রহিলেন। বিজয় চেয়ারের পিছনে দাঁড়াইয়া তাহার 2 কাঁধের উপর হাত রাখিয়া বলিল, আমি যদি এখানে থাকি আপনাদের আপত্তি হবে কি? ব্যোমকেশ একটু অনিচ্ছা ভরে বলিল, থাকুন। তারপর কোমল কণ্ঠে দময়ন্তী দেবীকে 2-4টি সহানুভূতির কথা বলিয়া শেষে বলিল, আমরা আপনাকে বেশি কষ্ট দেব না। 2-4টে প্রশ্ন করব যারা আপনি ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। আপনাদের বিয়ে হয়েছিল কতদিন আগে? দময়ন্তী দেবীর নতচক্ষু ব্যোমকেশের মুখ পর্যন্ত উঠিয়া আবার নামিয়া পড়িল। করুণ মিনতি ভরা দৃষ্টি, তবু যেন তাহার মধ্যে একটা সংকল্প রহিয়াছে। অতি মৃদু স্বরে বলিলেন, 10 বছর আগে। অতঃপর নিম্নরূপ সওয়াল জবাব হইল। দময়ন্তী দেবী আর দ্বিতীয়বার চক্ষু তুলিলেন না। নিম্নস্বরে সকল প্রশ্নের উত্তর দিলেন। ব্যোমকেশ, আপনাদের যখন বিয়ে হয় নিশানাথবাবু তখন চাকরিতে ছিলেন? দময়ন্তী, না। তারপরে? ব্যোমকেশ, কিন্তু কলোনি তৈরি হওয়ার আগে। দময়ন্তী, হ্যাঁ। ব্যোমকেশ, তাহলে বিয়ের সময় নিশানাথবাবুর বয়স ছিল 47 বছর। দময়ন্তী, হ্যাঁ। ব্যোমকেশ, মাফ করবেন, আপনার এখন বয়স কত? দময়ন্তী, 29। ব্যোমকেশ, বিজয়বাবু কবে থেকে আপনাদের কাছে আছেন? বিজয় এই প্রশ্নের জবাব দিল, বলল, আমার 10 বছর বয়সে বাবা মারা যান, সেই থেকে আমি কাকার কাছেই আছি। ব্যোমকেশ, আপনার এখন বয়স কত? বিজয়, 25। লক্ষ্য করিলাম বিজয়ের চোয়ালের হাড় কঠিন হইয়া উঠিয়াছে। তার হাত দুটাও দময়ন্তী দেবীর কাঁধের উপর আড়ষ্টভাবে শক্ত হইয়া আছে। সে যেন ভিতরে ভিতরে অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়াছে এবং প্রাণপণে চাপিবারও চেষ্টা করিতেছে। ব্যোমকেশ নিশ্চয়ই তাহা লক্ষ্য করিয়াছিল, কিন্তু সে নির্লিপ্তভাবে আবার প্রশ্ন করিলেন, ব্যোমকেশ, বছর 2 আগে আপনি কলিকাতার একটি মেয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন। কি নাম স্কুলটির? দময়ন্তী দেবী, সেন্ট মার্থা গার্লস স্কুল। ব্যোমকেশ, হঠাৎ স্কুলে ভর্তি হওয়ার কি কারণ? দময়ন্তী, ইংরেজি শিখবার ইচ্ছে হয়েছিল। ব্যোমকেশ, মাস 8 পরে ছেড়ে দিয়েছিলেন? দময়ন্তী, হ্যাঁ, আর ভালো লাগলো না। বরাট এতক্ষণ খাতা পেন্সিল লইয়া মাঝে মাঝে নোট করিতেছিল। ব্যোমকেশ আবার আরম্ভ করল, ব্যোমকেশ, পরশু রাত্রে আপনি খাওয়ার সেরে রান্নাঘর থেকে
কখন ফিরে এসেছিলেন? দময়ন্তী: প্রায় 10টা। ব্যোমকেশ: নিশানাথবাবু তখন কোথায় ছিল? দময়ন্তী: একটু নীরব থাকিয়া শুয়ে পড়েছিলেন। ব্যোমকেশ: ঘর অন্ধকার ছিল? দময়ন্তী: হ্যাঁ। ব্যোমকেশ: জানলা খোলা ছিল? দময়ন্তী: বোধ হয় ছিল, লক্ষ্য করিনি। ব্যোমকেশ: সদর দরজা তখন নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছিল? দময়ন্তী: একটু বিলম্বে। হ্যাঁ। ব্যোমকেশ: আপনি বাড়িতে এলেন কি করে? দময়ন্তী: পিছনের দরজা দিয়ে। ব্যোমকেশ: সে রাত্রে তারপর আপনি কি করছিলেন? দময়ন্তী দেবী: শুয়ে পড়লাম। ব্যোমকেশ: নিশানাথবাবু তখন ঘুমোচ্ছিলেন, অর্থাৎ বেঁচে ছিলেন? দময়ন্তী: হ্যাঁ। ব্যোমকেশ: আপনি তার গায়ে হাত দিয়ে দেখেছিলেন? কি করে বুঝলেন? দময়ন্তী: নিঃশ্বাস পড়ছে। ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া হঠাৎ বলিল, সুনয়না নামের কোনো মেয়েকে আপনি চেনেন? দময়ন্তী: না। ব্যোমকেশ: কিছুদিন থেকে আপনার বাড়িতে কেউ মোটরের টুকরো ফেলে দিয়ে যাচ্ছেন, এ বিষয়ে কিছু জানেন? দময়ন্তী: যা সকলে জানে তাই জানি। ব্যোমকেশ: আপনার জীবনে কোনো গুপ্ত কথা আছে? দময়ন্তী: না। ব্যোমকেশ: নিশানাথবাবুর জীবনে কোনো গুপ্ত কথা ছিল কি? দময়ন্তী: জানি না। ব্যোমকেশ একটু হাসিয়া বলল, উপস্থিত আর কোনো প্রশ্ন নেই। বিজয়বাবু, এবার ওকে নিয়ে যান। বিজয় সশব্দে একটা নিঃশ্বাস ফেলিল, তারপর দময়ন্তী দেবীর হাত ধরিয়া তুলিয়া পাশের ঘরে লইয়া গেল। দেখিলাম তাহার পা কাঁপিতেছে। তাহার বর্তমান মানসিক অবস্থা তীক্ষ্ণ প্রশ্নের আঘাত না হইলেই বোধহয় ভালো হইতে। ইতিমধ্যে বসিবার ঘরে জনসমাগম হইতেছিল। আমি দ্বারের কাছে বসিয়া দেখিতেছিলাম। প্রথমে আসিল পানুগোপাল, ঘরের কোণে গিয়া যত সম্ভব অদৃশ্য হইয়া বসিল। তারপর আসিলেন সকন্যা নেপালবাবু, তাহার সামনের চেয়ারে বসিলেন। তাহারা সামনের চেয়ারেই বসিলেন। নেপালবাবুর পোড়া মুখের দিকটা আমার দিকে হইয়াছে, তাই তাহার মুখভাব দেখিতে পাইলাম না। কিন্তু মুকুলের মুখে শঙ্কিত উদ্বেগ। সে একবার এদিক ওদিক চাহিল, তারপর নিম্নকণ্ঠে পিতাকে কিছু বলিল না। সর্বশেষে আসিল বনরক্ষী, তাহার মুখ শুষ্ক, যেন চুপসাইয়া গিয়াছে। রান্নার কাজ সম্ভবত তাহাকে চালাইতে হইতেছে। তাহাকে দেখিয়া মুকুল গম্ভীর তৃষ্ণা ভরে ভ্রুকুটি করিয়া মুখ ফিরাইয়া লইল। বনরক্ষী একবার একটু দ্বিধা করিল, তারপর ধীর পদে খোলা জানলার সম্মুখে গিয়া দাঁড়াইল, গরদের উপর হাত রাখিয়া বাহিরের অন্ধকারের দিকে চাহিয়া রহিল। এদিকে বিজয় ফিরিয়া আসিয়া দময়ন্তী দেবীর পরিত্যক্ত চেয়ারে বসিয়াছিল, চাদরে কপালে ঘাম মুছিয়া বইল, এবার আমার এজাহার না হয় সেরে নি। ব্যোমকেশ বইল, বেশ তো, আপনাকে সামান্যই জিজ্ঞাসা করবার আছে। লক্ষ্য করিলাম দময়ন্তী দেবীকে জেরা করার সময় বিজয় যতটা তটস্থ হইয়াছিল তার তুলনায় এখন অনেকটা সুস্থ। কিন্তু ব্যোমকেশের প্রথম প্রশ্ন এসে থতমত খাইয়া গেল। ব্যোমকেশ: কিছুদিন আগে নেপালবাবুর মেয়ে মুকুলের সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ হচ্ছিল। আপনি প্রথমে রাজিও ছিলেন, তারপর হঠাৎ মত বদলালেন কেন? বিজয়: আমি আমি আমার ওটা ব্যক্তিগত কথা। ওর সঙ্গে কাকার মৃত্যুর কোনো সম্বন্ধ নেই। ব্যোমকেশ তাকে একটি নাতিদীর্ঘ নেত্রপাতে অভিষিক্ত করিয়া অন্য প্রশ্ন করিল। পরশু বিকেলবেলা আপনি কলকাতা থেকে ফিরে এসে রাত্রে আবার কলকাতায় গিয়েছিলেন কেন? বিজয়: আমার দরকার ছিল। ব্যোমকেশ: কি দরকার, বলতে চান না? বিজয়: এটা আমার ব্যক্তিগত কথা। ব্যোমকেশ: বিজয়বাবু, আপনার ব্যক্তিগত কথা জানবার কৌতূহল আমার নেই। আপনার কাকার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করবার জন্য আপনি আমাদের ডেকেছেন। এখন আপনিই যদি আমাদের কাছে কথা গোপন করেন, তাহলে আমাদের অনুসন্ধান করে লাভ কি? বিজয়: আমি বলছি এর সঙ্গে কাকার মৃত্যুর কোনো সম্বন্ধ নেই। ব্যোমকেশ: সে বিচার আমাদের হাতে ছেড়ে দিলেই ভালো হয় নাকি? দেখিলাম বিজয়ের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলিতেছে। তারপর সে পরাভাব স্বীকার করিল, অপ্রসন্ন স্বরে বলিল, বেশ, শুনুন। পরশু বিকালে কলকাতা থেকে ফিরে এসে একটা চিঠি পেলাম, বেনামি চিঠি। তাতে লেখা ছিল, আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন। যদি বিপদে পড়তে না চান, আজ রাত্রি 10টার সময় হক সাহেবের বাজারে চায়ের দোকানে থাকবেন। একজনের সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন। এই চিঠি পেয়েই গিয়েছিলেন, কিন্তু যে চিঠি লিখেছিল সে এলো না। 11টা পর্যন্ত অপেক্ষা করে তারপর ফিরে এলেন। ব্যোমকেশ: চিঠি আপনার কাছে আছে? বিজয়: না, ছিঁড়ে ফেলে দিয়েছি। ব্যোমকেশ: আপনি যে পরশু রাত্রে কলকাতায় গিয়েছিলেন তার কোনো সাক্ষী আছে? বিজয়: না, সাক্ষী রেখে যায়নি, চুপি চুপি গিয়েছিল। ব্যোমকেশ: স্টেশনে গেলেন কিসে, পায়ে হেঁটে? বিজয়: না, করণীর একটা সাইকেল আছে, তাইতে। ব্যোমকেশ: যাক, আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন তার মানে কি? বিজয়: জানি না। ব্যোমকেশ: বেনামি চিঠিতে ছিল একজনের সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন। এই একজনটি কে?
কারুর নাম ছিল কি? বিজয় ঢোক গিলিয়ে, নাম ছিল না। একজনটি কে তা জানি না। বিজয়, তবে গেলেন কেন? বিজয়, কে বেনামে চিঠি লিখেছে দেখবার জন্য। ব্যোমকেশ, ও, কিছু মনে করবেন না। আপনি যে দোকান দেখাশোনা করেন, তার টাকার হিসেব কি গরমিল হয়েছে? বিজয় একটু উদ্ধতভাবে, হ্যাঁ হয়েছে। আমার কাকার টাকা, আমার টাকা, আমি নিয়েছি। ব্যোমকেশ, কত টাকা? বিজয়, হিসেব করে নিইনি, 2-3 হাজার হবে। ব্যোমকেশ, টাকা নিয়ে কি করলেন? বিজয়, টাকা নিয়ে মানুষ কি করে? মনে করুন ড্রেস খেলে উড়িয়ে দিয়েছি। ব্যোমকেশ তীর্যক হাসিল, বুঝল ড্রেস খেলে ওড়াননি। যাই হোক, আর কিছু জানবার নেই অরিত, বনলক্ষ্মীকে আসতে বলো। আর যদি ভুজঙ্গধরবাবু এসে থাকেন, তাকেও। ভুজঙ্গধরবাবু আসিয়াছেন কিনা দেখি নাই। আমি উঠিয়া বাহিরের ঘরে গেলাম। সকলে উচ্চকিত হইয়া চাহিল। দেখিলাম ভুজঙ্গধরবাবু আসিয়াছেন, দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছেন। তাহার মুখের ভাব স্বপ্নালু। আমাকে দেখিয়া ফিক করিয়া হাসিয়া মৃদু কণ্ঠে বলিলেন, দন্তরুচি কৌমুদী। অবাক হইয়া বলিলাম, সে আবার কি? ভুজঙ্গধরবাবুর স্বপ্নালুতা কাটিয়া গেল। তিনি বললেন, ওটা হচ্ছে মোহাম্মদগড়ের অ্যান্টিডোট। আমার ডাক পড়েছে, চলুন আসুন বলে আমি বনলক্ষ্মীর দিকে ফিরিয়াছি। এমন সময় একটা ব্যাপার ঘটিল। বনলক্ষ্মী জানলার গড়াত ধরিয়া দাঁড়াইয়াছিল। হঠাৎ চিৎকার করিয়া মাটিতে পড়িয়া গেল। আমি ছুটিয়া গেলাম। পাশের ঘর হইতে ব্যোমকেশ, পরাগ ও বিজয় বাহির হইয়া আসিল। বনলক্ষ্মীর কপালের ডান দিকে কাটিয়া গিয়া রক্ত পড়িতেছে। ব্যোমকেশ তাহাকে তুলিতে গিয়া ঘাট তুলিয়া চাহিল। ডাক্তার, আপনি আসুন, মূর্ছা গিয়েছে। ভুজঙ্গধরবাবু আসিয়া পরীক্ষা করিলেন। তাহার মুখে বিরক্তি ফুটিয়া উঠিল। বললেন, আমার সামান্যই জখম, মূর্ছা যাবার মতো নয়। কিন্তু জখম হলো কি করে? তা কি করে জানল? বোধহয় জানলার বাইরে থেকে কেউ ইটপাটকেল ছুঁড়েছিল, তাই লেগেছে। বড়াট পকেট হইতে টর্চ লইয়া দ্রুত বাহিরে গেল। ব্যোমকেশ ভুজঙ্গধরবাবুকে জিজ্ঞাসা করিল, এখন একে নিয়ে কি করা যায় বলুন। ভুজঙ্গধরবাবু একটু মুখভঙ্গি করিলেন। তারপরে বনলক্ষ্মীকে 2 বাহুর দ্বারা তুলিয়া লইয়া বললেন, আমি ওকে ওর কুটিরে নিয়ে যাচ্ছি। বিছানা শুইয়া মুখে জলের ঝাপটা দিলেই জ্ঞান হবে। যেখানটা কেটে গেছে সেখানে 3-4 আইডিন দিয়ে বেঁধে দিলেই চলবে। আপনারা কাজ চালান, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। বিজয় এতক্ষণ যেন মোহাচ্ছন্ন হইয়াছিল। বলিল, চলুন, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। আসুন বলিয়া ভুজঙ্গধরবাবু বনরক্ষীকে লইয়া অগ্রসর করিলেন। তার দিয়া বাহির হইতে হইতে তিনি বিজয়কে বলিলেন, শুনতে পাইলাম আপনি বরং এক কাজ করুন, আমার কুঠি থেকে 3-4 আদিমের শিশি আর ব্যান্ডেজটা নিয়ে আসুন। ব্যোমকেশ আর পাশের ঘরে ফিরিয়া না গিয়া এই ঘরেই বসিল। বলিল, কি বিপত্তি হরিৎ, তুমি তো উপস্থিত ছিলে, কি হয়েছিল বড়কা? যাহা যাহা ঘটিয়াছিল বলিলাম, দন্তরুচি কৌমুদীও বাদ দিলাম না। শুনিয়া ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করিয়া দেখুন। বরাট ফিরিয়া আসিয়া বলিল, কাউকেই তো দেখতে পেলাম না। জানলার বাইরে মানুষের পায়ের দাগ রয়েছে, কিন্তু কাঁচা দাগ বলে মনে হলো না। ইটপাটকেল অবশ্য অনেক পড়ে আছে দেখলাম। যেখানে বনলক্ষ্মী অজ্ঞান হইয়া পড়িয়াছিল, সেইখানে একটা বাঁকা কালো জিনিস আলোয় চিকমিক করিতেছিল। ব্যোমকেশ উঠিয়া গিয়া সেটা তুলিয়া লইল। আলোয় ধরিয়া বলিল, ভাঙা কাচের চুড়ি। বোধহয় বনলক্ষ্মী পড়ে যাবার সময় চুড়ি ভেঙে গিয়েছে। চুরির টুকরো বরাট কেলিয়া ব্যোমকেশ আবার আসিয়া বসিল। নেপালবাবুকে লক্ষ্য করিয়া বলিল, আপনারা বোধহয় জানেন, পুলিশের সন্দেহ নিশানাথবাবুর মৃত্যু স্বাভাবিক নয়, তাই একটু খোঁজ খবর নিতে হচ্ছে। নেপালবাবু যে রাত্রে নিশানাথবাবু মারা যান, সে রাত্রে 10টা থেকে 11টার মধ্যে আপনি কি করছিলেন বা কোথায় ছিলেন? সোজাসুজি প্রশ্ন। প্রশ্নের অন্তর্নিহিত সন্দেহটিও খুব অস্পষ্ট না। নেপালবাবুর গলায় শির উঁচু হইয়া উঠিল, কিন্তু তিনি বরাটের দিকে বক্র দৃষ্টিপাত করিয়া কষ্ট সংযত কণ্ঠে বলিলেন, দাবা খেলছিলাম। এ সময় ঘরের কোণে পানুগোপালের উপর চোখ পড়িল। সে কানের তুলা খুলিয়া ফেলিয়া ঘাট বাঁকাইয়া একাগ্রভাবে শনিবার চেষ্টা করিতেছে। ব্যোমকেশ, দাবা খেলছিলেন? কার সঙ্গে? নেপাল, মুকুলের সঙ্গে। ব্যোমকেশ, উনি দাবা খেলতে জানেন? নেপাল, জানে কিনা একবার খেলে দেখুন না। ব্যোমকেশ, না না, তার দরকার নেই। তা আপনারা যখন খেলছিলেন, সেখানে কেউ উপস্থিত ছিল? নেপাল, কেউ না। নিশানাথ যে সেই সময় মারা যাবে তা তো জানতাম না, জানলে একটা সাক্ষী জোগাড় করে রাখতাম। ব্যোমকেশ, সে রাত্রে আপনারা এদিকে আসেননি? নেপাল, এদিকে আসবো কি জন্যে? গরমে রাত্রে ঘুম আসে না, তাই দাবা খেলছিলাম। ব্যোমকেশ, তাহলে সে রাত্রে এ বাড়িতে কেউ এসেছিল কিনা তা আপনারা বলতে পারবেন না? নেপাল, না।